আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অর্থনীতির অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা আলোচনা করব। অধ্যায় 1, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আজকে পাঠ শেষে তোমরা যেগুলো জানতে পারবে বা শিখতে পারবে সেগুলো হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়সমূহ তার সম্বন্ধে জানতে পারবে, অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে জানতে পারবে, আর হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানতে পারবে। আসো আজকে আমরা প্রথমে আলোচনা করি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় গুলো নিয়ে। তা আমরা জানি যে প্রত্যেকটা সমাজের বা দেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা এক এবং অভিন্ন। মানুষের সাধারণত সম্পদের স্বল্পতা এবং দুষ্প্রাপ্যতার কারণেই মানব জীবনে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। আর এই সমস্যার সমাধানের জন্য মানুষ তার দৈনন্দিন জীবনে যে স্বল্পতম উপকরণগুলো আছে এগুলো দিয়েই সর্বাধিক অভাব পূরণের চেষ্টা করে থাকে এবং সবসময় এই চেষ্টায় নিয়োজিত থাকে। অর্থনীতিতে যে কাজের বিনিময় মূল্য আছে অর্থনীতিতে তাকে সেগুলোকে অর্থনৈতিক কাজ বলা হয়। তো অভাব মোচনের উদ্দেশ্যে মানুষের এই যে এই কর্মপ্রচেষ্টাকে কয়েকটা পর্যায়ে ভাগ করা হয়েছে এবং সেগুলোকেই কর্মপর্যায় বলা হয়। তো সেইগুলো কর্মপর্যায়গুলো হচ্ছে মোট 4টি। তাহলে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় হচ্ছে মোট 4টি। সেগুলো খেয়াল করো তোমরা সবাই: উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। অর্থাৎ হচ্ছে কর্মপর্যায়গুলো কয়টি বললাম? 4টি। উৎপাদন বা প্রোডাকশন, বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ, বন্টন হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর ভোগ হচ্ছে কনজাম্পশন। এই মোট 4টি হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়। আসো আমরা এখন এগুলো বিস্তারিত আলোচনা করি। প্রথম যে কর্মপর্যায় বা কাজ সেটা হচ্ছে উৎপাদন। অর্থাৎ আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উৎপাদন করতে হবে। কারণ বিভিন্ন দ্রব্য এবং সেবার মাধ্যমে মানুষের অভাব পূরণ হয়, সেই জন্য প্রথমেই আমাদের সেই অভাব পূরণের জন্য দ্রব্য সামগ্রী এবং সেবাগুলোর উৎপাদন করতে হবে। তো সমাজে সকলেই হচ্ছে এই উৎপাদনের বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছে। যেমন একজন কৃষক, এখানে তোমরা চিত্রে দেখো কতগুলো ছবি আছে যে একজন কৃষক, সে কৃষিকাজে নিয়োজিত। পরের চিত্রটা দেখো যে গার্মেন্টস শ্রমিক, সে পোশাক উৎপাদনে নিয়োজিত। তারপর নিচের ছবিটা দেখো যে জেলেরা মাছ ধরার কাজে নিয়োজিত। এভাবে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কাজে সবাই নিয়োজিত আছে। যেমন মনে করো হচ্ছে যে একজন ডাক্তার, সেও তার চিকিৎসা দিয়ে সেবা প্রদানে সহায়তা করছে। একজন শিক্ষক, সে শিক্ষাদান দিয়ে সেবা প্রদানে সহায়তা করছে। এভাবে বিভিন্ন পেশায় এবং বিভিন্ন কাজে সমাজে সবাই প্রতিনিয়ত নিয়োজিত আছে। আমাদের সম্পদের উৎপাদনের উপকরণগুলো যেহেতু সীমিত, সেই জন্য এই সীমিত উপকরণ দিয়ে দেখা যাচ্ছে যে একসাথে সব অভাব পূরণ করা সম্ভব হয় না বা সব উৎপাদন করা সম্ভব হয় না। তাই মানুষের সীমিত সম্পদের সাহায্যে কি কি দ্রব্য কি পরিমাণে এবং কিভাবে উৎপাদন করা হবে সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যাতে মোট উৎপাদনটা সর্বাধিক হয়। তো যে দেশ যত বেশি উৎপাদন করতে পারবে বা উন্নততর উৎপাদন করতে পারবে বা পারদর্শী হবে, সেই দেশ দেখা যাচ্ছে তত সুখী এবং সমৃদ্ধশালী হবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা দেশের
জাতীয় উন্নতির চাবিকাঠি হচ্ছে এই উৎপাদন। তাহলে আমরা দেখলাম যে সমস্যা সমাধানের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের প্রথমে উৎপাদন করতে হবে। এরপরে দেখো এরপরের কাজটা হচ্ছে বিনিময়। উৎপাদনের পরে আমাদের বিনিময় করতে হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হচ্ছে বিনিময় করা। একজন মানুষ তার প্রয়োজনের সব দ্রব্য কিন্তু উৎপাদন করতে পারে না। প্রত্যেক মানুষ দেখা যাচ্ছে তার নিজের দক্ষতা এবং ক্ষমতা অনুযায়ী বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করে, এরপরে তার প্রয়োজনীয় দ্রব্য অন্যের কাছ থেকে সংগ্রহ করে। প্রাচীনকালে অর্থাৎ অতীতে দেখা যেত যে এই যে দ্রব্য একজনের কাছ থেকে আরেকজনের অন্য দ্রব্য সংগ্রহ করা, এটা দ্রব্যের বিনিময় হতো। অর্থাৎ যেমন মনে করো যে একজন কৃষক তার চালের বিনিময়ে একজন জেলের কাছ থেকে মাছ সংগ্রহ করত। আবার দেখা যাচ্ছে যে কৃষক তার চালের বিনিময়ে একজন তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করত। এইভাবে দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য সংগ্রহ করা হতো। অর্থাৎ তখন সেই তখন দ্রব্য বিনিময় প্রথা চালু ছিল। এরপরে অর্থ বা মুদ্রা আবিষ্কারের পর দেখা যাচ্ছে যে এই বিনিময় প্রথাটা সহজ হয়েছে। এখন অর্থই হচ্ছে বিনিময়ের মাধ্যম এবং সর্বজন স্বীকৃত বা গৃহীত। বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে মুদ্রা এবং বিকল্প মুদ্রা ব্যবহারের ফলে দ্রব্য সেবা এবং বিনিময় প্রক্রিয়াটা সহজ এবং প্রসারিত হয়েছে। তাহলে আমাদের প্রথমে এখানে তোমরা চিত্রটা খেয়াল করো, যে চিত্রে দেখো যে এখন বিনিময়ের মাধ্যম হচ্ছে অর্থ, অর্থাৎ অর্থের মাধ্যমে আমরা যে কোনো দ্রব্য ক্রয় করে আমাদের অভাব পূরণ করতে পারি। এখানে প্রথম চিত্রটা দেখো যে একজন ক্রেতা সে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করছে অর্থের মাধ্যমে। তারপরে এখানেও বিভিন্ন ধরনের অর্থের বিনিময়ে সে বিভিন্ন ধরনের ফল কিনছে বা সংগ্রহ করছে। আবার কাপড়ের দোকানে যদি কাপড়ের প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা অর্থের বিনিময়ে আমরা কাপড় সংগ্রহ করতে পারবো। তো এইভাবে এখন বিনিময়ের মাধ্যমটা হয়েছে অর্থ দিয়ে আমরা আমাদের যে কোনো দ্রব্য ক্রয় করে আমাদের অভাব বা চাহিদা পূরণ করতে পারবো। তো এবার আসো অর্থনৈতিক সমস্যা সমাধানের তৃতীয় যে কর্মপর্যায় সেটা হচ্ছে বন্টন বা ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা জানি যে মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধান কেবলমাত্র দ্রব্য সামগ্রী সেবা সামগ্রী উৎপাদনের মাধ্যমেই হয় না, উৎপাদনের উপরই নির্ভর করবে না, এটা অনেকটা নির্ভর করবে তার বন্টন ব্যবস্থার উপরে। উৎপাদিত দ্রব্য কারা ভোগ করবে এবং অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেদের মধ্যে কিভাবে সেটা বন্টন করা হবে, এটা নির্ধারণ করাও অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং তার আয় অর্থাৎ তার অর্জিত আয় উৎপাদনে নিয়োজিত যে বিভিন্ন উপকরণ আছে এগুলোর মধ্যে বিভিন্ন উপকরণ বা উপাদানের মধ্যে বণ্টিত হয়। আমরা জানি যে উৎপাদনের বিভিন্ন উপাদান বা উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে এই অর্জিত আয় এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এর মধ্যে বণ্টিত হবে। যেমন একজন ভূমির মালিক সে পাবে খাজনা, একজন শ্রমিক সে পাবে মজুরি, আর মূলধনের মালিক যে সে পাবে সুদ, আর সংগঠক পাবে মুনাফা। এইভাবে উৎপাদনের অর্জিত আয় এই উপকরণগুলোর মধ্যে বণ্টিত হবে। যে দেশের মোট উৎপাদন বা জাতীয় আয়ের বন্টন যত সুষ্ঠু এবং সুষম হবে, সেই দেশের সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণ তত দ্রুত হবে। তাহলে এইভাবে আমরা আমাদের উৎপাদন, বিনিময় এবং এরপরে বন্টন করতে হবে। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ যে কর্মপর্যায় সেটা হচ্ছে ভোগ বা কনজামশন। কারণ আমাদের যত অর্থনৈতিক কর্মকাণ্ড সবই কিন্তু এই ভোগের উদ্দেশ্যেই পরিচালিত হয়ে থাকে। উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয়, ভোগের মাধ্যমে সেই উপযোগ নিঃশেষ হয়। অর্থাৎ ভোগকে কেন্দ্র করে আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তো দ্রব্য সামগ্রী উৎপাদন, বিনিময়, বন্টন সবই হলো, কিন্তু যদি ভোগ না হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অভাব পূরণ হবে না। তাহলে মূল লক্ষ্যই হচ্ছে আমাদের ভোগ করা।
তো এই জন্য অর্থনৈতিক সমস্যার সমাধানে ভোগ একটি গুরুত্বপূর্ণ কর্মপর্যায়। তাহলে এইভাবে আমরা দেখলাম অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য মোট 4টি কর্মপর্যায় বা কর্মপ্রচেষ্টা। তো এইগুলো এই উৎপাদন বিনিময় ভোগ বন্টন এগুলো দেখাচ্ছে একটি অপরটি থেকে বিচ্ছিন্ন নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক প্রক্রিয়ার ভিন্ন ভিন্ন স্তর মাত্র। তো মানুষের সকল এই অর্থনৈতিক কর্মকাণ্ড এই চারটি বিষয়কে কেন্দ্র করেই মূলত অবিরাম আবর্তিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্মপর্যায়গুলো হচ্ছে মোট 4টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এবং এগুলো এই পর্যায়ক্রমে করতে হবে। প্রথমে উৎপাদন, তারপরে বন্টন, বিনিময়, উৎপাদনের পরে বিনিময়, তারপরে বন্টন, এবং সর্বশেষ হচ্ছে ভোগের মাধ্যম দিয়ে আমাদের এই কর্মপর্যায় শেষ করতে হবে। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো যে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আসো আমরা প্রথমে অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে জানি। তাহলে যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তাহলে এখানে আমাদের যে অর্থনৈতিক কার্যকলাপ যেগুলো আছে এগুলো আমরা যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশের দ্বারা করব সেটাকেই বলা হবে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আমরা জানি যে আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন প্রত্যেকটা দেশে বা সমাজে অর্থনৈতিক সমস্যাগুলো কিন্তু এক এবং অভিন্ন, কিন্তু এক এবং অভিন্ন হলেও দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমাধানে বা অর্থনৈতিক ব্যবস্থা যেগুলো সেগুলো কিন্তু বিভিন্ন দেশ ভেদে আলাদা হয়ে থাকে। তাহলে এই জন্য সারা বিশ্বে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। তো সমগ্র পৃথিবীতে আমরা মোট 4 ধরনের অর্থ ব্যবস্থা দেখতে পাই। এখানে খেয়াল করো সেগুলো হচ্ছে 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে মোট কয় ধরনের অর্থ ব্যবস্থা? 4 ধরনের অর্থ ব্যবস্থা। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা এর আরেক নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এরপরে মিশ্র অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই মোট 4 ধরনের অর্থ ব্যবস্থা দেখা যায়। আসো আমরা এরপরে এই অর্থ ব্যবস্থাগুলো আলোচনা করব। তো এই পর্যায়ে প্রথমে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সম্বন্ধে জানব। ধনতান্ত্রিক, এখানে খেয়াল করো শিক্ষার্থীরা যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। আবার খেয়াল করো যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। এই ধরনের অর্থব্যবস্থাকে বলা হবে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। এখানে এটা থেকে সহজেই দেখতে পাচ্ছি যে এই অর্থ ব্যবস্থায় কিন্তু ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যক্তি মালিকানাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থাটা পরিচালিত হবে। তো এই পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক ইকোনমি যেটা, এটা মূলত এর সূত্রপাত হয় ইউরোপে। প্রথম ইউরোপে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হয়। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সারা ইউরোপে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু হয়। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীগণ এই অর্থ ব্যবস্থার প্রবক্তা এবং সমর্থক। তাহলে তোমরা জানতে পারলে যে এই অর্থ ব্যবস্থার প্রবর্তক হচ্ছে অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা এই অর্থ ব্যবস্থার প্রবক্তা এবং সমর্থক। তো বর্তমান বিশ্বের যুক্তরাষ্ট্র সহ বেশিরভাগ দেশেই এই ধরনের অর্থ ব্যবস্থা অর্থাৎ এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু রয়েছে।
শিক্ষার্থীরা আসো, এবার আমরা এই অর্থ ব্যবস্থার অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এই অর্থ ব্যবস্থার অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করলাম এবং এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখো, যে প্রথম হচ্ছে যে সম্পদের ব্যক্তিগত মালিকানা, যে এই অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে উদ্যোগের স্বাধীনতা রয়েছে এই অর্থ ব্যবস্থায়। এরপরে হচ্ছে মুনাফা অর্জন, এই অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য থাকবে যে মুনাফা অর্জন করা, সর্বাধিক মুনাফা অর্জন করা। তারপরে ভোক্তার স্বাধীনতা, স্বাধীনতা রয়েছে এই অর্থ ব্যবস্থায়। এরপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এরপরে দেখো শ্রেণী বিভক্ত সমাজ বিদ্যমান এই অর্থ ব্যবস্থায়, এটা এই অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য অন্যতম। তারপর আয় বন্টনে অসমতা দেখা দেয়। এরপরে হচ্ছে শ্রেণী শোষণ এর অস্তিত্ব রয়েছে এই অর্থ ব্যবস্থায়। তারপরে ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এরপরে হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা এই অর্থ ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা এই অর্থ ব্যবস্থায় দেখতে পাই। তা আসো আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু বিস্তারিত ভাবে আলোচনা করি। এখানে প্রথমে আমরা যে বৈশিষ্ট্যটা দেখলাম সেটা হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা, এই অর্থ ব্যবস্থার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যে এখানে একজন ব্যক্তি ভূমি, কলকারখানা বা অন্যান্য সম্পদে উৎপাদনের উপকরণের উপরে একজন ব্যক্তির হচ্ছে অবাধ স্বাধীনতা বা মালিকানা রয়েছে, সবকিছু সে মালিক হতে পারবে। তারপরে হচ্ছে উদ্যোগের স্বাধীনতা রয়েছে এই অর্থ ব্যবস্থা, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, যে একজন উদ্যোক্তা তার ইচ্ছা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে। এরপরে হচ্ছে মুনাফা অর্জন, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, এখানে যে একজন ব্যক্তি সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবে এবং সেই উদ্দেশ্যে মূলত উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। তো এখানে সাধারণত উৎপাদনকারীরা দেখে যে ক্ষেত্রে তার মুনাফা সর্বাধিক হবে সেই ক্ষেত্রে তারা মূলধন বিনিয়োগ করে থাকে। তারপর ভোক্তার স্বাধীনতা রয়েছে এই অর্থ ব্যবস্থায়, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য, যে একজন ভোক্তা সে তার রুচি পছন্দ ইচ্ছা অনুযায়ী দ্রব্য সামগ্রী ভোগ করতে পারবে। তারপরে এই অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। এখানে যেহেতু মুনাফা অর্জন মূল লক্ষ্য থাকে, সেই জন্য প্রতিযোগীরা বা উৎপাদনকারীরা কি করেন হচ্ছে নতুন নতুন কৌশল এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন ব্যয়টা হ্রাস করে। আর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা দেখাচ্ছে যে নতুন নতুন কৌশল অবলম্বন করে যে উৎপাদন খরচ যাতে কম হয় সেই চেষ্টা করে থাকেন। তারপরে শ্রেণী বিভক্ত সমাজে রয়েছে এই অর্থ ব্যবস্থায়, যে শ্রেণী বিভক্ত সমাজের এখানে অস্তিত্ব রয়েছে। এই সমাজে দেখা যায়, এই অর্থ ব্যবস্থায় দেখা যায় যে মালিকানার ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই ধরনের হচ্ছে শ্রেণী সমাজ দেখা যায়। তো এই শ্রেণী সমাজের অস্তিত্বের কারণে দেখা যাচ্ছে যে গোটা সমাজটা একটা শ্রেণী বিভক্ত সমাজে পরিণত হয়। এরপরে দেখো যে আয় বন্টনে অসমতা, যেটা এই অর্থ ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আয় বৈষম্য রয়েছে। কারণ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেহেতু উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকায় সমাজে আয় বন্টনে অসমতা দেখা দেয়। দেশের সম্পদের বেশিরভাগই দেখা যাচ্ছে মুষ্টিমেয় পুঁজিপতি শ্রেণীর হাতে কেন্দ্রীভূত থাকে। এর ফলে আয় বৈষম্য এখানে বেশি দেখা যায়। তারপরে শ্রেণী শোষণ এই অর্থ ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু মুনাফা অর্জনটা মূল লক্ষ্য থাকে, সেই জন্য দেখা যায় এই উদ্দেশ্যে মালিক পক্ষ শ্রমিকদেরকে শোষণ করে, অর্থাৎ কম মজুরি দিতে চায় এবং কম মজুরি দিয়ে তারা মুনাফাটা বেশি করতে চায়, এই জন্য শ্রমিকেরা শোষিত হয়। আর শ্রমিকেরা দেখা যাচ্ছে যে শ্রেণীগতভাবে দুর্বল হওয়ার কারণে তারা পুঁজিপতি বা মালিকদের সাথে দর কষাকষি করে তাদের তোমার নিজেদের যে ন্যায্য মজুরি বা অন্যান্য যে সুবিধা সেগুলো তারা আদায় করতে পারে না। সেই জন্য এখানে দেখা যাচ্ছে
যে শ্রেণী শোষণটা এখানে বেশি হয়। তারপরে ব্যক্তি স্বাধীনতা এই অর্থ ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য, যেখানে ব্যক্তির অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, যেমন একজন ভোক্তা বা ক্রেতা, একজন উৎপাদনকারী বা উদ্যোক্তা, তারপরে একজন বিক্রেতা, সবারই এখানে স্বাধীনতা রয়েছে। একজন উদ্যোক্তা বা উৎপাদনকারী সে তার ইচ্ছা মতো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে। একজন ক্রেতা বা ভোগকারী সে তার রুচি পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। আবার অপরদিকে একজন বিক্রেতা সে হচ্ছে তোমার তার ইচ্ছা অনুযায়ী বাজারে দ্রব্য সরবরাহ করতে পারে। এইভাবে এই অর্থ ব্যবস্থায় সব ব্যক্তিরই স্বাধীনতা দেওয়া হয়েছে। তারপরে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এখানে দামটা কিভাবে নির্ধারণ হবে, বাজারে দ্রব্যের দামটা কিভাবে নির্ধারণ হবে। এখানে নির্দিষ্ট কেউ কিন্তু এই দ্রব্যের দামটা নির্ধারণ করে দেয় না। অর্থাৎ এখানে কিভাবে হয়, যে বাজারে দ্রব্যের দাম দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হয়, এবং এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে বাজারে তোমার দ্রব্যের চাহিদা এবং যোগান তাদের ঘাত প্রতিঘাতের মাধ্যমে, অর্থাৎ দর কষাকষির মাধ্যমে একটা দামে নির্ধারিত হয়ে থাকে। এটাকেই বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে এভাবে আমরা দেখলাম যে এই অর্থ ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখলাম, যেখানে মূলত যেটা দেখা যাচ্ছে যে ব্যক্তির অবাধ স্বাধীনতা দেওয়া আছে, ব্যক্তির সম্পদের উপরে ব্যক্তির মালিকানার স্বীকৃতি দেওয়া আছে, উদ্যোগের স্বাধীনতা রয়েছে, মুনাফা অর্জনটা মূল লক্ষ্য হয়ে থাকে। এখানে শ্রেণী বৈষম্য দেখা যায়, শ্রেণী শোষণ দেখা যায়। তারপরে আয় বন্টনের মানে আয় বৈষম্য রয়েছে, আয় বন্টনের অসমতা দেখা যায়। তবে এখানকার দাম ব্যবস্থাটা হবে স্বয়ংক্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তাহলে যে আলোচনাগুলো করলাম সেগুলো তোমরা আশা করছি যে ভালোভাবে বুঝতে পেরেছো। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্মপর্যায়গুলো তোমরা দেখলে যে কর্মপর্যায় হচ্ছে 4টি মোট: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এছাড়া অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে জানতে পারলে সারা বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে: ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এরপরে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো তোমরা জানতে পারলে। তাহলে আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা উপলব্ধি করেছো, বুঝতে পেরেছো। আগামীতে আমরা অন্যান্য অর্থ ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।